ঘটেছিল। ঐতিহাসিকভাবে এটা সত্য যে যখন আম, লক্ষ্মণ সেন পলায়ন করলেন, হ্যাঁ, তখন কিন্তু লক্ষ্মণ সেনই পলায়ন করেছেন, তার সামন্ত এবং মহাসামন্তরা কি পলায়ন করেছিলেন? করেন নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে মুসলমানরা যে বিজয় অর্জন করলো, তারা যে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, রাষ্ট্র চালিয়েছে কাদেরকে দিয়ে? সামন্ত এবং ওই লক্ষ্মণ সেনের সামন্ত এবং মহাসামন্তদের দিয়ে। মানে ওদের অবস্থার আর পরিবর্তন হয়নি, ওরা কিন্তু ওরাই রয়ে গেছে। এইটাকে এখন আপনি পরবর্তীকালের সঙ্গে মেলান। মুঘলরা যখন ভারতবর্ষে এলো, মুঘলরা যখন ভারতবর্ষে এলো, তখন মুঘলরা রাষ্ট্র পরিচালনা করেছে কাদের দিকে দিয়ে? এইখানে যারা ছিল তাদেরকে দিয়ে, তাই না? তারপরে ইংরেজরা যখন এলো, শুরুতে ইংরেজিদের শুরু, ইংরেজরা পরে ক্যাপচার করে নিয়েছিল পুরোটা, কিন্তু শুরুটা ইংরেজরা যখন শাসন শুরু করলো, তখন তাদের সহযোগিতা করেছে কে? কাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? এখানকার মানুষকে দিয়ে, তাই না? এখন কি চলছে বললে তো আমার আবার, হ্যাঁ, মব টপ করে টেরে আবার কি করেন কি কে, এখন কি চলছে বলেন আপনি? হাসিনা তো গেছে, সবাই তো রয়ে গেছে, তাই না? রাষ্ট্র চলছে কাদেরকে দিয়ে? তো বোঝেন যে কোন আমল থেকে এই জিনিস চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, কানে করা যায় সেটাই। এটাই। হ্যাঁ, 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 না ওইটাই নিয়ম, ওইটাই নিয়ম। এখন এখন না, এই জন্য এই জন্য বলছি, এই জন্য বলছি যে দেখেন, এই যে আমাদের ইসের সময় একটা দ্বন্দ্ব ছিল, নাইনটিজের আন্দোলনের সময় আমলাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। যারা আমলা পরিবার কিংবা আমলা পরিচিত তারা জানবেন। এইখানে আবার দুটো ক্লাস ছিল। একটা ক্লাস হচ্ছে যারা পাকিস্তান আমলে সিভিল সার্ভিসে জয়েন করেছে, তাদের বলে সিএসপি অফিসার, সিভিল সার্ভিস অফ পাকিস্তান। আর বাংলাদেশ আমলে যারা, তার বিসিএস। এই সিএসপি অফিসাররা ছিল হচ্ছে ব্রাহ্মণ, দুজনে কিন্তু বিসিএস, দুজনেই সচিব, কিন্তু তারা ব্রাহ্মণ। আর বিসিএস অফিসাররা হচ্ছে শূদ্র। পাত্তাই দিত না, তোরা কিছু জানোস না, এইরকম ছিল। মানে একই একইসের মধ্যে ক্লাস ডিভিশন। তো ওই যে পাকিস্তান আমল থেকে যারা সিএসপি অফিসার, এখন আর নাই কিন্তু এরা। ওই যে আকবর আলী খানরা ছিলেন সিএসপি অফিসার, বুঝছেন? এখন কিন্তু তারা নাই, তারা তো সব রিটায়ারমেন্টে চলে গেছেন। ওনাদের যে ভাব, এই মহিষ সাহেব, এই যে অর্থমন্ত্রী ছিলেন মহিষ সাহেব, উনি সিএসপি অফিসার। হ্যাঁ, তো ওই যে ওই ধরনের ওনাদের যে ভাব অকল্পনীয়। সিএসপি অফিসার, এখন তারা তো পাকিস্তান আমলের, তা পাকিস্তানকেও সার্ভ করেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকেও সার্ভ করেছে। কেমনে সম্ভব বলেন তো? কিভাবে সম্ভব এই জিনিসটা? মানে অকল্পনীয় লাগে না? তা আসলে এই এই ধরনের ঘটনাগুলি ঘটে এসেছে। মানে শ্রেণীর যে বিন্যাস, সেটা একই রকম রয়ে যায়। উচ্চ শ্রেণী রয়ে যায়। আর আমরা আমরা যারা অভাজন, আমরা যারা ব্রাত্যজন, তারা চিরকাল ব্রাত্যজনই রয়ে যাই। হ্যাঁ, এই জিনিসগুলোই আসলে আহ, দেখিয়েছেন। কিন্তু এই জিনিসগুলো ওই আলোচনা করলে মনে হয় উপন্যাসের সৌন্দর্যটা বলা যায় না। এই উপন্যাসের একটা দীর্ঘ অংশ জুড়ে প্রেম আছে, হ্যাঁ, প্রণয় আছে, প্রেম আছে, আম, যৌনতা আছে, সবই আছে, এবং খুবই সুন্দর। এবং যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেটা এত এত মধুর, এত অসাধারণ সুন্দর, যে ওগুলি তো আর কাউকে, মানে আপনি বললাম না যে আপনাকে যদি বলে যে কি আছে এটার মধ্যে, এটা জিজ্ঞেস করলে তো আপনি খেপে যাবেন যে কি আছে এটা কেমনে বলবো আমি। আমার একটা চট করে জায়গাগুলো বের করা মুশকিল। আম, ফিরে আসার পরে, বসন্ত দাস ফিরে আসার পরে রাতের বেলা যখন মায়াবতীর সঙ্গে তার দেখা হচ্ছে, মায়াবতী অপেক্ষা করছে, তো ওখানে এই মায়াবতীকে, সে তো স্ত্রী, তাকে তো পটানোর কিছু নেই, কিন্তু মায়াবতীর সাথে যে সে কনভারসেশনে যায়, ওই সময় মায়াবতী কি ভাবছে, অদ্ভুত সুন্দর একটা জায়গা, তাই না? ওইটা ওইটা খুঁজে পেলে আমি একটু পড়তাম, যে এই কারো মনে থাকলে ওই জায়গাটা একটু ইয়ে করেন। আহ, ওই যে মায়াবতীর সঙ্গে যখন শ্যামঙ্গ দেখা হচ্ছে,
শ্যামঙ্গ না, সরি, বসন্ত দাসের, মানে বসন্ত দাস ফিরে আসার পরে, বাণিজ্য থেকে ফিরে আসার পরে, ব- বসন্ত দাস ফিরে আসার পরে রাতের বেলা যখন, হ্যাঁ 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 হ্যাঁ, নাতিয়ান, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা ওইটা, হ্যাঁ পেয়েছি পেয়েছি, হ্যাঁ 56 না, 56 57, 56 আমার 56 57। আচ্ছা, এই যদি মানে এ তো একটু মায়াবতী তো একটু ইয়ে করছে আর কি, ঢং করা আর কি যাকে বলে, হ্যাঁ। তো সেটা দেখে এখানে তো আমি নারীদের চারপাশে নারী নিয়ে বসে আছি, আল্লাহই জানে কি হয়। তো না, চারপাশে নারী, হ্যাঁ। তো এখন যাই হোক, এখন ঢং করছি, তো এখন ওই ওই জন্য বসন্ত দাসে হচ্ছে, এই যদি তোমার আচরণ হবে ওই ঢং দেখে আর কি, হ্যাঁ, তাহলে কি কারণে এই কবরী বন্ধন বলো? কেন এই কুরবক আর শিরিষ? কেন এই পট্টবস্ত্র? কি প্রয়োজনে কণ্ঠে কণ্ঠে এই স্বর্ণমালা? সুদৃশ্য এই কঞ্চুলি বা কেন? ব্যাখ্যা করতে বলেন না কিন্তু। কুঙ্কুম চন্দন এবং অলক্ত কোন কাজে লাগবে বলো? তখন মেয়েটা ভাবছে অতিশয় নিচ, সে কিন্তু কথা, মায়াবতী কিন্তু কথা বলছে না মনে মনে, অতিশয় নিচ। মায়াবতী তখন মনে মনে বলছে, অতিশয় নিচ এই ব্যক্তি যে প্রণয় সম্ভাষণকালেও কলহ করতে চায়। স্ত্রীকে নিরুত্তর দেখে বসন্ত দাস তাকে বাহুপাশে আবদ্ধ করে, বলে, জানো আমি কি করব এই কবরী বন্ধনে? ছি ছি, এ কি নারী নিপীড়ক! না, মানে নিজের হাজবেন্ড সম্বন্ধে বলছে, স্বামী সম্বন্ধে বলছে, এ কি নারী পীড়ক! একেবারে অকৃত্রিম দস্যু হয়ে এসেছে পূর্ব দেশে বাণিজ্য করে। সে বারেকভাবে বাহুপাশ ছিন্ন করে ছুটে পলায়ন করে। তারপরে আবার বসন্ত দাস, জানো এই কুঙ্কুম চন্দনের কি হবে? মাগো, এই বড়ই দুশ্শীল, এই নাগর স্বভাব কিভাবে হলো এর? এ তো এমন ছিল না। তবে কি অন্য কোনো ব্যক্তির বাহুপাশে আবদ্ধ আসে? মায়াবতী এবার প্রাণপণে দেহ সঞ্চালিত করে যদি পাশমুক্ত হওয়া যায়। তারপরে আবার বসন্ত দাস, আর এই সুদৃশ্য কঞ্চুরিটির কি দশা হবে ভেবেছ একবার? মরণ দশা! ছি ছি, এমন ওষ্ঠ কর্তৃতেও হয় মানুষ? ওষ্ঠ ঠোঁট কাটা, হ্যাঁ। সে ভ্রুকুঞ্চিত করে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে স্বামীর দিকে, ভ্রুকুঞ্চিত করে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে স্বামীর দিকে। এদিকে কেউ কে আছে? তো বসন্ত দাসে কিন্তু বিকার নেই, সে তখনও হাসছে, বলল, কুপিতা রমণী, কুপিতা রমণী। রেগে গেছে যে আর কি, তবে এই রাগ আবার ঢঙের রাগ। কুপিতা রমণী কিন্তু অধিকতর রমণীয়া, সে কথা জানো তো? যাই হোক, এই হচ্ছে এই বর্ণনার কোনো তুলনা হয়? এটা কি মানে কাউকে বোঝানো যায় যে এটার মধ্যে কি আছে? তো এরকম তো আসলে এই এই যে বললাম না কিছুক্ষণ আগে, যে একটা কাজ কিন্তু সৌন্দর্য, তো শিল্পের একটা কাজ, একটা প্রধান কাজ সৌন্দর্য তৈরি করা। সেই জন্য একটা কথা এসেছিল যে মানে শিল্প কিসের জন্য, পশ্চিমে এটা নিয়ে অনেক অনেক ইয়ে হয়েছে, আর্টস ফর আর্টস সেক, এটা কথা আছে, আর্ট ফর আর্টস সেক। আরেকটা হচ্ছে কারণ হচ্ছে কি, যে যারা ওই যে আহ, আহ, আমাদের এখানে প্রায়ই বিতর্ক করা হয় যে শিল্পীদের কি কোনো সামাজিক দায়বদ্ধতা আছে, এই কথাটা প্রায়ই হয় না? তো বলাই ভালো যে আমাদের মতো দেশে মানে সামাজিক দায়বদ্ধতা নাই, এটা বলা অপরাধ রীতিমতো। কারণ আমাদের সংকটগুলো এত বেশি যে আমরা রেসপন্স না করে আমাদের কোনো উপায় থাকে না, তাই না? রেসপন্স আমাদের করতেই হয়, যতই শিল্প চর্চা করেন না কেন। আপনার কাজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা। এবং সেইটা কেন হয় জানেন? যেমন যেমন ধরেন, আপনাকে, আপনি শিল্প চর্চা করছেন, ঘরে বসে লিখে লিখে ভরে ফেলছেন, কম্পিউটারে হার্ড ডিস্ক ভরে ফেলছেন, গান গাচ্ছেন ঘরে বসে, কোথাও প্রচার করছেন না,
আপনি হয়তোবা শিল্পী, কিন্তু শিল্পী হিসেবে গৃহীত নন। আপনি শিল্পী তখনই হয়ে ওঠেন যখন আপনার ভোক্তার কাছে, লেখক তার পাঠকের কাছে, কিংবা কণ্ঠশিল্পী তার শ্রোতার কাছে, চিত্রশিল্পী তার দর্শকের কাছে, সিনেমা, নাটক ইত্যাদি দর্শকের কাছে গৃহীত হন। সেক্ষেত্রে শিল্পী আপনাকে বানায় কে? শিল্পী আপনাকে বানায় আপনার ভোক্তারা। ভোক্তা শব্দটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু একটা শব্দে বোঝাতে চেষ্টা করছি। আমার পাঠক যারা, তারা আমাকে লেখক বানায়। আমি যদি আমার লেখাগুলো প্রকাশ না করতাম, তাহলে আমি যত ভালোই লিখি না কেন, আমি কিন্তু লেখক হিসেবে আমার কোনো পরিচয় করে অস্তিত্ব থাকতো না, অস্তিত্বহীন হয়ে যেতাম। এখন যে পাঠক আমাকে লেখক বানালো, হ্যাঁ, সেই পাঠক আশা করে যে তার দুর্যোগকালীন সময়ে আমি তার হয়ে কথা বলবো, তার কণ্ঠস্বর নেই, আমি যেন তাদের কণ্ঠস্বর হয়ে উঠি। তারা এটা চায়। আমি যদি তখন রেসপন্স না করি, তখন তারা কষ্ট পায়, দুঃখ পায়, ক্ষুব্ধ হয়, বেদনাহত হয়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এখানে এইটা কোনো অন্য কোনো উপায় আমাদের থাকে না, আমাদেরকে রেসপন্স করতে হয়। কিন্তু যে সমস্ত দেশ এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে অলরেডি, তারা কিন্তু বলে যে শিল্প শিল্পের জন্যই, আর কিছু না। একজন লোক যদি শুধু শিল্প চর্চা করে, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি করা, মানুষের চিন্তার বিকাশ সহায়তা করে এরকম কোনো কিছু করা, এরকম যদি তৈরি করতে পারেন, সেটাই যথেষ্ট। তার ওই রাস্তায় গিয়ে দাঁড়ানোর দরকার নেই, মিছিল করার দরকার নেই, অন্যের সঙ্গে গলা মিছিলে মেলানোর কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। শিশু শিল্প সৃষ্টি করলে, আর্ট আর্ট ফর আর্টস সেক এর কথা বলা হয়, শিল্পের জন্য শিল্প। তো এইটা, তার মানে আমরা এখন কি আমরা তাহলে আমরা যদি সমাজের জন্য কিংবা সামাজিক দায়বদ্ধতার জন্য শিল্প করতে গিয়ে শিল্পের জন্য যে আমাদের করণীয় কাজটুকু সেটা ভুলে যাব না? এটা ভুলে গেলে হবে না। অর্থাৎ আমাদের দুটো কাজই করতে হবে, শিল্পের জন্যও শিল্প করতে হবে, আবার সমাজের জন্যও করতে হবে, সমাজের দায়বদ্ধতাটা করতে হবে। তো এই ঋতিক ঘটকের একটা কথা বলে শেষ করি। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে শিল্পীর কোনো দায়বদ্ধতা আছে? তো তো বলছি যে অনেকে বলে যে নাই, কিন্তু যারা বলে নাই, উনি তো খুব খারাপ ভাষায় বকা দিতেন, যে হ্যাঁ রেকর্ড মেকর্ড হচ্ছে, তাকে বকাটা না দিলাম। তো খারাপ ভাষায় বকা, খুব খারাপ একটা ভাষায় বকা দিয়েছেন। যারা বলে যে নাই, তাদেরও আসলে আছে, তবে কাদের প্রতি আছে জানেন? মানে তাদেরও দায়বদ্ধতা আছে। কাদের প্রতি আছে? ওই যে একটু আগে যেটা বললেন ওইরকম আর কি, যে শুয়োরদের প্রতি আছে। এরা হলো শুয়োরের বাচ্চা। হ্যাঁ, এইভাবে গালি দিয়ে বলেছিলেন। তা এখন যারা নাই বলে, তাদেরও আসলে আছে, দায়বদ্ধতা আছে, তবে অন্যের প্রতি। হুম, যেখানে, হ্যাঁ, যেখানে গেলে প্লট পাওয়া যায়, প্লট পাওয়া যায়, পদ পাওয়া যায়, পদক পাওয়া যায়, হ্যাঁ, রাজকবি হওয়া যায়। তো তাদের, তো যাই হোক, এখন আমাদের অনেক কথা হলো। আমার মনে হয় যে মোটামুটি মোটামুটি আমি আমার আলোচনায় কিছু কিছু মোটামুটি যে প্রশ্নগুলো এসেছিল মোটামুটি কভার করতে পেরেছি। যদি তারপরেও যদি কোনোটা বাদ দিয়ে থাকি, তাহলে একটু আমাকে ধরিয়ে দেবেন, যেন আমি ওইটা বলতে পারি। থ্যাংক ইউ। আমি হয়তোবা দূর থেকে দেখে তার যাপনটাকে আমি বর্ণনা করেছি। তো একজন লেখকের এই যে চিন্তার প্রজেকশনটা কি মানে ন্যাচারালি চলে আসে, এটা কি আনঅ্যাভয়েডেবল কিনা? আর যদি আনঅ্যাভয়েডেবল না হয়, সেটা যদি চলেও আসে, সেটা কি মানে খারাপ কিছু কিনা, যদি এটা নিয়ে একটু বলতেন আর কি। না, খারাপ কিছু না। ওইটা ছাড়া তো সাহিত্য রচনা হবে না। আমি আবার নিজের কথা বলতে, আমার একটা লেখায় আছে যে গল্প কিংবা উপন্যাস আসলে কি। তা আপনি প্রজেক্টর দিয়ে ওখানে সিনেমা দেখাতে পারেন না, ওইটা তো ইলিউশন, তাই না? ওইটা তো ইলিউশন। আসল ব্যাপারটা কি? এই ওয়ার্ল্ডটা, তাই না? ওখানে আপনি প্রজেক্ট করেন, প্রজেক্টর দেন, ওখানে একটা সিনেমা দেখা যায়। ওইটা কিন্তু আসলে বাস্তব না, ওইটা হচ্ছে কল্পনা। কল্পনা কিন্তু ওইটা যে পর্যন্ত আপনি একটা প্রজেক্ট না করেন, সে পর্যন্ত তো ওইটা আবার সিনেমা হয়ে ওঠে না, ঠিক না? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা বাস্তব না, এই গল্প কিংবা উপন্যাস এটা বাস্তব না, এটা হচ্ছে কল্পনা।
বাস্তবের প্রজেকশন পড়ে ওটা, ওখানে বাস্তবের প্রজেকশন গিয়ে পড়ে। তো সেই জন্য এই পুরো ব্যাপারটা হয়ে যায় হচ্ছে দুটো মিলেই একটা শিল্প, এবং ওটা হওয়াই স্বাভাবিক। কিন্তু আমি লিখেছিলাম যে এইটা দেখনের গল্প হয়েছে, যাপনের গল্প হয় নাই। হ্যাঁ, এটা কারণ কি? কারণ হচ্ছে পদ্মা নদীর মাঝি, আমি মানিককে ছোট করছি না, পদ্মা নদীর মাঝি থেকে আমার যেহেতু পদ্মা পাড়ে বাড়ি, সেই জন্য মানিক যতটা দেখেছেন তার চেয়ে বেশি আমি দেখেছি। আমি দেখেছি যে উনি মানে এই মাঝিদেরকে আমি যতটুকু চিনি মানিক অতটুকুও চেনেন না। সেক্ষেত্রে যাপনের গল্প তো প্রশ্নই ওঠে না। যাপন মানে ওখানে যাপন করতে হবে। তো এইটা ব্যাখ্যা আমার কাছে একজন জানতে, যে এক তরুণ লেখক, আমি তখন বলেছিলাম যে মানিক জানতেন, তিনি ছিলেন বটে ওখানে, বেশ কিছুদিন ছিলেন, কিন্তু তিনি জানতেন যে আমি 1 মাস 2 মাস পরে আমার কলকাতার জীবনে ফিরে যাব। সেই জীবন কষ্টের হতে পারে, কিন্তু সেই জীবনে এই নৌকার জীবন না, সেই জীবনে পদ্মার জীবন না, এই ঝড় ঝঞ্ঝা বিক্ষিপ্ত পদ্মার স্রোতের জীবন না, এবং তারপরে মাছ ধরে মাছের দাম না পাওয়ার জীবন না। হ্যাঁ, এটা মানিক জানতেন, কিন্তু এই লোকগুলো জানে না। এই লোকগুলো জানে না যে আমাদের এই জীবন থেকে কখনো মুক্তি ঘটবে কিনা। আমি উদাহরণ দিয়েছিলাম অনাহারী মানুষ এবং উপোস কিংবা রোজাদার মানুষের মধ্যে। রোজাদার মানুষ কিংবা উপোস যারা করে তাদের মধ্যে তারা জানে যে আমরা কখন খাচ্ছি, কয় মিনিটে আজকে ইফতার, বলেন 6টা 45 মিনিটে, ঠিক কিনা? এবং ইফতারে বিশাল আয়োজন আছে, এর কোনো হিসাব নেওয়া হবে না, সেটাও বলা হয়েছে, ঠিক কিনা, তাই না? হ্যাঁ, কিন্তু একজন অনাহারী মানুষ, দরিদ্র মানুষ, যার ঘরে খাবার নাই, সে কি জানে যে আমি কখন খেতে পাবো? এই দুইজনের ক্ষুধার অনুভূতি কি এক? এক না, হতেই পারে না এক। অতএব আপনি যে প্রশ্নটা করেছেন না, যে প্রান্তিক মানুষ যদি এটা পড়ে তাহলে কি তার গল্প মনে হবে কিনা, কখনোই মনে হবে না। এবং তারা পড়ে না, আমরা খুবই ভাগ্যবান যে তারা পড়ে না, পড়লে মারতে আসতো আমাদেরকে, বুঝছেন? তাদের জন্য লিখি, তারা গল্প কোনোদিনও পড়ে না, তারা জানেও না আমি গল্প লিখি। না, আসলে সব ফর্ম তো সবার কাছে পৌঁছে না। যেমন আপনি রিকশাওয়ালার চরিত্র দিয়ে যদি একটা চলচ্চিত্র তৈরি করেন, সেটা হয়তো রিকশাওয়ালাদের কাছে পৌঁছবে, তারা সিনেমা হলে কেউ কেউ এসে দেখবেন, হ্যাঁ, খুশি হবেন বা দুঃখিত হবেন সেটা তো পরের কথা। কিন্তু এই ফর্মটা, উপন্যাস বা গল্প, এটা আসলে কার কাছে পৌঁছে, কে সেটার মূল্যায়ন করেন বা পড়েন, সেটাও তো আমাদের ভাবতে হবে। সব ফর্ম সবার কাছে যায় না। হয়তো এই প্রদর্শ প্রাকৃতজন উপন্যাসটা নিয়ে একটা সিনেমা যদি হয়, তখন তো এটা তাদের কাছে পৌঁছতে পারে। তবে আমি 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 এখন একটা কথা বলি। এই যে ধরেন এইটা এইটা এই প্রাকৃতিক জন পড়লে তারা পড়বেনই না, কিংবা মানিক সম্বন্ধে আমি ওই কথা বললাম, কিংবা আমি নিজেও যেগুলি লিখেছি সেগুলি ওই পাঠকরা পড়বেন না, এগুলি সত্য। কিন্তু কিন্তু এটাও সত্য যে এই মানুষগুলো যে এনাদেরকে, এই শওকত আলী কিংবা আখতারুজ্জামান ইলিয়াস কিংবা ধরেন মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা এই ধরনের যারা এই নিম্নবর্গের মানুষগুলোকে, যে মানুষের দুঃখগুলোকে যে অনুভব করতে চান, তার প্রমাণ তো আছে। এইটাকে মূল্য দিতে হবে, তাদের এই সংবেদনকে মূল্য দিতে হবে। হ্যাঁ, বহু লোকই তো এগুলিকে পাত্তা দেয় না, কিছু যায় আসে না, তাই না? ক্ষমতার শীর্ষে বসে থাকে, তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, কিন্তু তারা করে না। কিন্তু এই যে এই মানুষগুলো যারা সংবেদনশীল মানুষ বলি এদেরকে, যারা অপরের দুঃখে দুঃখী হয়, সেই সমস্ত মানুষ, এই মানুষগুলো তাদের নিয়ে ভাবেন, যথাসম্ভব চেষ্টা করেন তাদের অবস্থাটা তুলে ধরবার জন্য, তাদের কথা বলবার জন্য, অর্থাৎ তাদের কণ্ঠস্বর হয়ে উঠবার জন্য, কারণ এদের নিজেদের কণ্ঠস্বর নেই। অতএব এইটার মূল্য কিন্তু কম না, এটার মূল্য অনেক। এই মানুষগুলো বিশেষ মানুষ, এই শওকত আলীর মতো মানুষ, ইলিয়াসের মতো মানুষ, এরা বিশেষ ধরনের মানুষ। এটা যে কোনো মানে যে কোনো সময় একটা সমাজে শত শত জন্মায় না, ওই একজন একজন করেই জন্মান। তাহলে আমরা কি আজকের পাঠচক্র এখানেই শেষ ঘোষণা করতে পারি? আর কিছু? আচ্ছা, অনেক